पता है 2 साल पहले 2024 में भी सेम घटनाएं हुई थी। सीबीआई इंक्वायरी हुई, कुछ नतीजा नहीं निकला, जिसका ये मनोबल बढ़ गया। फिर इस बार किया उन्होंने। लाखों बच्चों का भविष्य खराब होता है इससे, और कॉन्फिडेंस खराब हुआ अलग। और आपको सबसे अद्भुत बात क्या लगेगी, इसकी जानकारी किसी एजेंसी ने नहीं दिया, बल्कि इसकी जानकारी सबसे पहले बच्चों ने सरकार के पास पहुंचाई कि हमारा पेपर लीक हो गया, देखिए यहाँ पर। गवर्नमेंट की जो एजेंसी है उन्हें ये पता चलना चाहिए यहाँ पर। तो हमने जो एजेंसी को दे रखा है ये पेपर लीक, ये एग्जाम कराने के लिए, ये समझ में नहीं आता इन्हें पेपर कराने के लिए दिया गया या लीक कराने के लिए। এই ভিডিওটা বানানোর সময় না আমার প্রচণ্ড হাসি পেয়েছে। হাসি পাওয়ার কারণটা হচ্ছে কি জানেন, আমি শব্দ করে আসছি রীতিমতো। সেটা হচ্ছে এই গত 2 বছরে বিশেষ করে ভারতের এমন কোনো ঘটনা ঘটতেছে না যেই ঘটনাগুলো এর আগে বাংলাদেশে ঘটে নাই। এর আগে যখন আওয়ামী লীগ সরকার ছিল, এই ভারতের বর্তমান বিজেপি সরকার এই আওয়ামী লীগ সরকারকে দিয়ে বাংলাদেশে যে তাদের ছত্রছায়ায় বাংলাদেশে আওয়ামী লীগ যে সব কাজ করছে, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে, বাংলাদেশের সিভিল প্রশাসনকে ধ্বংস করছে, বাংলাদেশের বিচার বিভাগকে ধ্বংস করছে, প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করছে আওয়ামী লীগ সরকার। এবং এই আওয়ামী লীগের বাংলাদেশকে ধ্বংসযজ্ঞের সাথে ভারতের সরকার সরাসরি সহযোগিতা করছে। দেখেন না, বর্তমানে আওয়ামী লীগের সবগুলো পালা যায় কিন্তু ভারতে আশ্রয় নিচ্ছে, ভারতের সরকার তাদেরকে আশ্রয় দিচ্ছে। এই জন্য আমার হাসি পেয়েছে। দেখেন, অন্যের জন্য ক্ষতি করতে যে এখন সেই ক্ষতিগুলো ভোগ করতেছে ভারত নিজেই। কেমন করে আমি বলি, ভারতের বিচার ব্যবস্থা পুরো গেছে, ভারতের যে সিভিল প্রশাসন এটা তো গেছে, ভারতের গোয়েন্দা সংস্থা, ভারতের প্রশাসন এখন রাজনৈতিক বক্তব্য দেয় যে আওয়ামী লীগ সরকার থাকাকালীন বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পক্ষে যেমন ওই যে পুলিশ, তারপরে সচিব, তারপরে হচ্ছে শিক্ষকরা বড় 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 ক্যাম্পেইন করতো এবং পা চাটতো আওয়ামী লীগ সরকারের। ঠিক একই কাজ এখন কিন্তু ভারতে হচ্ছে এবং একইভাবে দুর্নীতি এবং আরও ম্যাসিভ আকারের দুর্নীতি শুরু হয়েছে। এই দুর্নীতির ব্যাপ্তি মানে বাংলাদেশের থেকেও বেশি হয়ে গেছে এখন ভারতে। ভারতের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বিশেষ করে গত কয়েক বছরে, আরও যদি স্পেসিফিকলি বলি, গত 2 বছরে তো ভারতের শিক্ষা ব্যবস্থা বলতে আর কিছু নাই। দেখেন, ভারতের কতগুলা জাতীয় পরীক্ষা আছে, যেমন বাংলাদেশে আছে তেমন ভারতেও আছে। এই পরীক্ষাগুলো কি আপনাদেরকে বলতেছি। বাংলাদেশে যেমন এসএসসি এবং এইচএসসি আছে, ভারতে আছে হচ্ছে এসএসসি এবং সিবিএসই, স্কুল সেকেন্ডারি এক্সাম সার্টিফিকেট এক্সামিনেশন, আরেকটা হচ্ছে সিবিএসই কম্বাইন্ড বোর্ড সেকেন্ডারি এক্সামিনেশন, ম্যাট্রিক ইন্টার যেটাকে বলে, এই দুইটা। এছাড়াও আছে হচ্ছে ওদের শিক্ষাভিত্তিক যেগুলো হচ্ছে জাতীয় পরীক্ষাগুলো হয়, যেমন ইউপিএসসি, তারপরে জেডব্লিউ, নিট ইউজি, নিট পিজি, তারপরে কুয়েট, গেট, ক্যাট, ক্ল্যাট, ইউজিসি নেট, সিএসআইআর নেট, এগুলো হচ্ছে ওদের বিভিন্ন মানে শিক্ষাভিত্তিক বিভিন্ন জাতীয় পরীক্ষাগুলো। বাংলাদেশেও যেমন আছে, মনে করেন অ্যাডমিশন টেস্টের জন্য আছে, বাংলাদেশে হচ্ছে মেডিকেল পরীক্ষা আছে, এদেরও এগুলো এই নামগুলো। এছাড়া আছে হচ্ছে ওদের গভর্নমেন্ট যে এমপ্লয়মেন্ট সিস্টেম, বাংলাদেশে যেমন বিসিএস আছে, বাংলাদেশে যেমন পিএসসির আন্ডারে পরীক্ষাগুলো আছে, ভারতেরও তেমন আছে হচ্ছে, যেমন হচ্ছে সিএইচএসএল হচ্ছে মূলত ওদের সিভিল প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে। তারপরে হচ্ছে ব্যাংকিং এক্সাম আছে ন্যাশনালি যেটা হয়, ডিফেন্স এক্সাম আছে, আর আরবি আছে হচ্ছে রেলওয়ের জন্য, তো ইউপিএসসি আছে, তারপরে হচ্ছে ইউপিএসসি হচ্ছে ওদের কালেক্টরেট নিয়োগের ক্ষেত্রে, আর হচ্ছে আইপিএসসি হচ্ছে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। এই পরীক্ষাগুলো যে আছে, এই যে এতগুলো পরীক্ষার আমি নাম বললাম, এই পরীক্ষাগুলোর হয়েছে কি সবগুলোতে দেখা যাচ্ছে, অভিযোগ আসতেছে যে এখন যে এই পরীক্ষাগুলোতে দুর্নীতি হয়। এই পরীক্ষাগুলোতে দুর্নীতি কীরকম হয় সেটা হচ্ছে, কোনো পরীক্ষার দেখা যাচ্ছে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে 1 মাস আগেই, কোনো পরীক্ষার দেখা যাচ্ছে সাজেশনের নামে যেই প্রশ্নগুলো আসতেছে সেগুলোই মূল পরীক্ষায় আসতেছে, আবার কোনো পরীক্ষায় দেখা যাচ্ছে যে এক্সামিন খাতাগুলো যেগুলো আছে সেগুলো উল্টাপাল্টা কাটা হয়েছে, একজনের খাতা আরেকজনের নামে চলে গেছে, একজনের মার্ক আরেকজনের নামে চলে গেছে, এমনকি ওদের নাম পরিবর্তন হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে নাম্বারও পরিবর্তন হচ্ছে, এবং অনেক অভিযোগ আসতেছে টাকার বিনিময়েও এইসব বিভিন্ন বিষয়গুলো হচ্ছে। বাংলাদেশে যেগুলো হয়েছিল 2014 পর থেকে, বিশেষ করে 2014 থেকে 2024 পর্যন্ত 10 বছরে বাংলাদেশে যে অবস্থা হয়েছিল, একটা সেম অবস্থা, ওদের শিক্ষা ব্যবস্থা শেষ।
এখন এগুলোর অভিযোগ করতে যায় হচ্ছে ভারতের কিছু ইউটিউব বেস প্ল্যাটফর্মের শিক্ষকরা আছে, এবং এই শিক্ষকগুলো কিন্তু ইউটিউব বেস বলে হালকাভাবে নেবেন না, এদের মধ্যে আছে বেশ কয়েকটা প্রভাবশালী শিক্ষক যাদের লক্ষ লক্ষ ছাত্র হচ্ছে ইউটিউব বেস প্ল্যাটফর্মের, এবং দেখা যায় যে এরা এই সব এক্সামিনেশনের ইউটিউবে ক্লাস নেয়, এবং সারা ভারত তো অনেক বড়, অনেক রিমোট এলাকা আছে যেখানে কোচিং সিস্টেম নেই, ভালো স্কুল নেই, সেই ছাত্রগুলোও এদের কাছ থেকে উপকার পায়। যেমন মনে করেন খান স্যার, খুব নাম করা, এই যে খান স্যার এই সব বিষয়গুলোর উপর কথা বলছে, তারপরে অভিনয় স্যার আছে, তারপরে হচ্ছে ববিতা ম্যাম আছে, এরকম আরও প্রায় সব মিলে প্রায় 30-40 জন শিক্ষক আছে যারা ইউটিউব বেস প্ল্যাটফর্ম চালায়। তারা হয়েছে কি, তারা এই ছাত্রদের পক্ষে, ছাত্ররা যখন আন্দোলনে নামছে ছাত্রদের পক্ষে এরাও যোগ দিছে, এবং এরাও এদের প্ল্যাটফর্ম থেকে এবং ফিজিক্যালি রাস্তাতে ডেমনস্ট্রেশন হচ্ছে সেখানেও অংশগ্রহণ নিছে। এই অংশগ্রহণের ফলে হয়েছে কি, এই অংশগ্রহণের ফলে গদি মিডিয়া যে আছে বাংলাদেশে যেমন ছিল, মনে করেন ওই যে জয় ইমামুন, মুন্নি শাহ, তারপরে হচ্ছে যে মোজাম্মেল বাবু, তারপরে আরও কতগুলো ছিল না, যে মনে করেন একদম মানে পা চারটে থাকতো, আওয়ামী লীগের একদম যে কোনো নেতাকে পাইলে একদম পা এবং পাশা চেটে দিত। ঠিক এরকম ইন্ডিয়াতেও কতগুলা জার্নালিজম হয়েছে যাদেরকে বলা হয় গদি মিডিয়া। তাদের কিছু জার্নালিস্ট আছে, যেমন মনে করেন অঞ্জনা ওম কাশ্যপ, তারপরে ধরেন হচ্ছে ওদের হচ্ছে রজত শর্মা, তারপরে হচ্ছে ওদের আরও কিছু নাম আছে, আমি বলি, একটু ভুলে গেছি। যেমন মনে করেন ধরেন হচ্ছে অর্ণব গোস্বামী, স্মিতা প্রকাশ, তারপরে হচ্ছে ওই যে ময়ূকরা আরও গ্রেড কম, এরা হচ্ছে চাটার উপর চাটা ময়ূকরা। এরা করছে কি, এরা এখন মনে করেন এই যে ইউটিউবের টিচারগুলো আছে যারা মোটামুটি সোশ্যাল মিডিয়াতে স্টেক রাখে, ছাত্রদের সঙ্গে ওদের খুব ভালো সম্পর্ক, তাদের বিরুদ্ধে গান গা শুরু করছে। এই যে অঞ্জনা ওম কেশব, এ কী বলে দেখেন ইউটিউবের চ্যানেলের এদের বিরুদ্ধে, কেন গদি মিডিয়ার এরা নামছে হচ্ছে, কেন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এইসব শিক্ষকরা কথা বলতেছে, কেন সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলতেছে, এই জন্য এই অঞ্জনা ওম কাশ্যপ এই কী বলতেছে দেখেন। यूट्यूब वाले स्टार टीचर्स जिनको कुछ जानना ना कौड़ी, कभी ब्लैक बोर्ड लेकर कुछ एक्सप्लेनर बनाते हैं, खाली व्यूज बटोरते हैं, उटपटांग ग्रैब्स लिखते हैं। এই যে এই টিচারদেরকে বলতেছে যে 2 পয়সার টিচার, এরা হচ্ছে ভুয়া টিচার, এরা কিছু জানে না। এখন লাগিয়ে গেছে যুদ্ধ। স্বাভাবিক, এই শিক্ষকরা ছাত্রদের সাথে যেসব অন্যায় হচ্ছে সেই অন্যায়ের জন্য নামছে। এখন ভারতের মিডিয়া পাগল হয়ে এই সব শিক্ষকের বিরুদ্ধে আবার নামা শুরু করছে। কোথায় ভারতের মিডিয়ার উচিত ছিল যে শিক্ষাক্ষেত্রে যেসব দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলার, সেটা বাদ দিয়ে উল্টে এখন ছাত্রদের নামে দোষ দিচ্ছে। কোনো ছাত্রকে বলতেছে হচ্ছে এরা হচ্ছে পাকিস্তানি, কোনো ছাত্রকে বলতেছে এরা ডিপ স্টেটের অংশ। এ 10, 15, 20 বছরের বাচ্চা এগুলো বলে ডিপ স্টেটের কাজ করতেছে, যে এগুলো সরসের এজেন্ট, এই ধরনের অভিযোগ আনতেছে। দেখেন এই যে অঞ্জনা ওম কেশব, এই মহিলাটা কত বড় বাটপার দেখেন। একে প্রায় দেখবেন গদি মিডিয়াতে আসিয়া ইসলাম ধর্মের এগেনস্টে এবং ইসলামী যেই হচ্ছে স্কুলগুলো আছে ইন্ডিয়াতে তাদের বিরুদ্ধে কথা বলে, অথচ সে নিজেই কিন্তু এক জামিয়া মিলিয়া ইসলামিয়া কলেজ থেকে ডিপ্লোমা করছে জার্নালিজমে। সে নিজেই একটা মুসলিম শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা করছে জার্নালিস্টের, আর সে আসিয়া ধরেন এরকম করে। আর এর সম্বন্ধে তো আরও অভিযোগ আছে, দেখতে দেখতে সুন্দর তো, এর বিরুদ্ধে কিন্তু অনেকগুলো অভিযোগ আছে। যেহেতু অ্যাপিস্টিনের সাথে গদির একটা সম্পর্ক আছে, এবং বলা হয় যে এই যে বর্তমান মোদী সরকার আছে তার বিভিন্ন মন্ত্রী, তার বড় বড় কর্মকর্তা সবগুলোর ক্যারেক্টারলেস। এই যে এই মহিলা সাংবাদিকটা দেখলেন যে এ মূলত হঠাৎ করে মানে এত বড় সাংবাদিক হয়ে গেছে, বর্তমানে ইন্ডিয়ার সবচেয়ে হাইয়েস্ট পেমেন্ট নেয় হচ্ছে এই সাংবাদিকটা, এই মহিলা সাংবাদিকটা। দেখতে একটা সুন্দর। এর বিরুদ্ধে অভিযোগ আছে যে অনেক কয়জন বিজেপির বড় বড় নেতার বিছানা সঙ্গী হয়েছে। বিছানা সঙ্গী হয়েছে তার প্রমাণটা আরেকটা দেখবেন কি, এ আল্লাহর প্রতিটা বছর 2014 সালের পর থেকে রেগুলার অ্যাওয়ার্ড পায়, তাকে প্রতি বছর বিভিন্ন অ্যাওয়ার্ড দেওয়া হয় সাংবাদিকতার জন্য, অথচ সে একটা আপাদমস্তক চাটা সাংবাদিক। এই যে বাংলাদেশে হয়েছিল, বাংলাদেশে কিছু মানে সাংবাদিক হয়েছিল না, দেখেন না সারাদিন চারটো, সেম অবস্থা, মানে মিডিয়াও শেষ। বরঞ্চ মজার বিষয় জানেন,
বাংলাদেশ ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকেও পিছনে। বাংলাদেশের মিডিয়াকে তো আমরা সমালোচনা করি, হাসাহাসি করি, বাংলাদেশের মিডিয়ার থেকেও এখন অনেক অনেক পিছনে চলে গেছে হচ্ছে ভারতের মিডিয়া। ভারতের সংবাদ মাধ্যম এখন র্যাঙ্কিংয়ে 157 নম্বর, বাংলাদেশের থেকেও পিছনে। এখন আরও একটা বড় সমস্যা হয়ে গেছে, এই যে পেপারস লিক হচ্ছে, শিক্ষা ব্যবস্থার এই দুর্নীতি হচ্ছে, বিভিন্ন ভর্তি পরীক্ষাগুলোতে দুর্নীতি হচ্ছে, এই জন্য এগুলো নিয়ে প্রতিবাদ করতে যে একটা ককরোচ পার্টি তৈরি হয়ে গেছে, ককরোচ জনতা পার্টি, সিজেপি। এর হচ্ছে অভিজিৎ দীপকে, এ হচ্ছে বোস্টনে পড়ে আমেরিকায়, ইন্ডিয়ান নাগরিক। সে একটা প্ল্যাটফর্ম খুলে বসে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তার কারণটা একটু ব্যাকফুটে আসি, সেটা ভারত বাংলাদেশে যেমন বিচার ব্যবস্থা ধ্বংস করছিল আওয়ামী লীগ, এই সেম কাজ কিন্তু ভারতের হয়েছে। দেখেন, ভারতের প্রধান বিচারপতি এই যুবক সমাজকে বলতেছে যে এরা কোনো কাজ পারে না, হ্যান ত্যান, এরা হচ্ছে তেলাপোকার মতন, এরা হচ্ছে প্যারাসাইট মানে পরজীবী, এরা চাকরি পায় না আর এসে দুনিয়ার প্রতিবাদ করে। বুঝেন যে ছাত্রদের সাথে অন্যায় হচ্ছে, ছাত্রদের বিরুদ্ধে এই ধরনের উল্টাপাল্টা দুর্নীতি হচ্ছে, তাদের পরীক্ষার পত্রে প্রশ্ন ফাঁস হচ্ছে, কিসের প্রধান বিচারপতি তাদের পক্ষে কথা বলবে? উল্টা ওই ছাত্রদেরকে তেলাপোকা ডাকা শুরু করছে, পরজীবী ডাকা শুরু করছে। এটার প্রতিবাদেই ওই অভিজিৎ দীপকে বোস্টনে একটা হচ্ছে চ্যানেল খুলে, প্রথমে হচ্ছে টুইটারে একটা হ্যান্ডেল খুলে, যেটার নাম দেওয়া হচ্ছে ককরোচ জনতা পার্টি, এবং রাতারাতি মাত্র 7 দিনে সেটা প্রায় 2 কোটি 20 মিলিয়ন, মানে প্রায় 2 কোটির উপরে সাবস্ক্রিপশন যোগ হয়, সাবস্ক্রাইবার হয়ে যায়, এবং দেখা যায় এটা একটা ভয়েস রেজ করে ফেলছে। এই অভিজিৎ দীপকে আবার গতকালকে ঘোষণা দিছে যে আগামী 6 তারিখে সে ভারতে আসতেছে, এবং তার 2 কোটি যেটা হচ্ছে ফলোয়ার আছে তাদেরকে বলতেছে বিমানবন্দরে উপস্থিতিতে, কারণ তারা ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায়। বর্তমান শিক্ষামন্ত্রী যে ধর্মেন্দ্র আছেন, ওনার নাম সম্ভবত ধর্মেন্দ্র কিবা, ওনার পদত্যাগ চাচ্ছে এই ককরোচ পার্টি। এই ককরোচ পার্টি কিন্তু এমন প্রভাব বিস্তার করছে যে রাতারাতি ভারতের সরকার ডিক্লারেশন দিছে, এরা বলে হচ্ছে এন্টি ন্যাশনালিস্ট, এরা বলে দেশদ্রোহী, এরা বলে পাকিস্তানের এজেন্ট, এরা বলে ডিপ স্টেটের এজেন্ট, এই ছোটো ছোটো বাচ্চাগুলা। আর তারা আবার 6 তারিখে নামতেছে। তা আমার কাছে কেন হাসি লাগছে, আমার কাছে হাসি লাগছে কেন, এই যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করছে আওয়ামী লীগ সরকার, বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করছে, বাংলাদেশের সিভিল প্রশাসনকে ধ্বংস করছে, এবং এই ধ্বংসযজ্ঞের সময় আন্তর্জাতিকভাবে, এবং ভারত যেহেতু বাংলাদেশের প্রধান এবং বৃহত্তর প্রতিবেশী, ভারত এটাকে লাগাতার সাপোর্ট দিয়ে গেছে, সমর্থন দিয়ে গেছে। তখন কিন্তু এই দেশটা, বাংলাদেশটাকে ধ্বংসের জন্য যেমন তৎকালীন আওয়ামী লীগ সরকার দায়ী ছিল, শেখ হাসিনা দায়ী ছিল, ঠিক তেমনিভাবে কিন্তু একদম অন্ধকালার মতন হচ্ছে প্রতিবেশী ভারত তাদের ক্ষমতার খাটায় এগুলোকে সমর্থন দিছিল। এই যে বাংলাদেশ থেকে পালায় গেছে শেখ হাসিনা, সে তাকেও কিন্তু আশ্রয় দিছে এই ভারত। তা দেখেন, বাংলাদেশের যে ধ্বংসযজ্ঞ চালানোর সহযোগিতা করছিল ভারত, তারই কৃতকর্মের ফল, মানে সেই অভিশাপ থেকে মনে এখন ভারতও এইসব দেখা দিচ্ছে। কারো জন্য গর্ত খুললে সেই গর্তটায় নিজেও পড়তে হয়, এটা একটা দারুণ উদাহরণ।